ঠিক তারাও আলোচনা করেছেন, তারা অলরেডি পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন এবং এ রাজ্যে পরিবহন ধর্মঘট আছেন। আমরা আমাদের রাজ্যে এই ধরনের শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের কাছেও সংযুক্ত কিষাণ সভা এবং ফেডারেশনগুলো যেটা নিয়েছিলাম ওটা দেশব্যাপী, তাতে সংযুক্ত কিষাণ মোর্চা কালকে রিভিউ করে বসেছেন, বসে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন দিল্লিতে 1,40,041 ভেহিকেলস, তার মধ্যে ট্রাক্টর হলো 37,000, দু চাকার গাড়ি 85,000, দেশের 500টি জেলাতে এই প্রতিবাদে কৃষকরা ক্ষেতমজুররা এই 50টি কৃষক সংগঠনের ডাকে সামিল হয়েছে। আমাদের রাজ্যেও আমরা সংযুক্ত কিষাণ মোর্চা 8টি জেলাতে আমরা এই কর্মসূচি করেছি। 8টি জেলাতে প্রায় আমাদের 20টি জায়গায় এই কর্মসূচি প্রতিপাদিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এই কর্মসূচিকে কমলপুরের শান্তিবাজারে আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় ছোড়ামোড়া সেখানে আক্রমণ করার জন্য চিন্তা হচ্ছে, উদয়পুরে বিভিন্ন জায়গাতে। এই পরিস্থিতির মধ্যে আমরা যেটা বলবো যে আমরা শুধু সংযুক্ত কিষাণ মোর্চা এবং এখানকার যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন না, আমরা আহ্বান করবো রাজ্যের অন্য সমস্ত ধর্মনিরপেক্ষ কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, তারাও এগিয়ে আসুক। তারা যদি আমাদের সঙ্গে বসতে তাদের কোনো আপত্তি হয়, তারা তাদের মধ্য থেকেই এই ধর্মঘটের সমর্থন করবে। উপায় নেই, আলাদা কর্মসূচি নেই, আর যদি তারা আমাদের সঙ্গে আসতে চায় উই ওয়েলকাম দেম। আমরা এখানে বিভেদ আনতে চাই না। আমরা মনে করি দেশের সমস্ত কৃষকদের, শ্রমিক কর্মচারীদের, পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের সমস্যা একটি, দেশটাকে বিক্রি করে দিচ্ছে এবং সবচেয়ে খেলাপি যে সরকার। আমি বলেছি যে এই কৃষক আন্দোলন উঠলো, লিখিত 9 ডিসেম্বর 2021 লিখিত দিয়েছে মন্ত্রীর পক্ষে তার সেক্রেটারি যে উৎপাদন খরচের 50% দাম কৃষকদের দেওয়া হবে, এটা অসুবিধা কিছু নেই। সেখানে দেখা গেল এই যে আমাদের 750 জন কৃষক শহীদ হয়েছিল তাদের ক্ষতিপূরণ দিল, এটা স্বীকৃত বলেছে, এটা নিশ্চয়ই এটা করা যাবে। আমরা তাদের জন্য শহীদ মিনার করতে হবে না, আমরা যদি বানাবো জায়গা আমরা চাইছি না, আমরা করবো। 40,000 কেস কৃষক নেতৃত্বের উপর করে দিয়েছে, তাও একটু করবে। অজয় মিশ্র ট্রেনিং মুখে দাঁড়িয়েও জ্ঞাত ধর্মগুলিকে তারা সফল করে তুলেছেন। এই ধর্মগুলো আকারে আমরা সফল, এটাই হয়েছে আলটিমেট স্লোগান হবে। ফলে এই ধর্মঘটের যে সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার মূল উদ্দেশ্য হলো, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আগামী 16 ফেব্রুয়ারি গোটা দেশে দুইটি যুক্ত বডি, একটা হলো সংযুক্ত কিষাণ মোর্চা আর হলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে বিভিন্ন কর্মচারী ব্যাংক, তার ফেডারেশনগুলো আছে। এটা 24 আগস্ট 2023 দিল্লির কালকাটা স্টেডিয়ামে একটি জাতীয় কনভেনশন হয়েছিল। সেই কনভেনশন থেকে 21 দফা, পরে আরো কিছু দাবি, 22 দফা দাবি ঠিক হয়েছিল। তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের জন্য এবং সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন পর্যায়ে তাদের দাবি নিয়ে এই লড়াই করেছে। তো এখন দেখা যায় যে মোদীর সরকার শ্রমিক এবং কৃষকদের এই যে উত্থাপিত দাবিগুলো তাকে অস্বীকার করছেন, তাকে কার্যকরী করার জন্য কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এমনকি সংযুক্ত কিষাণ মোর্চার যে আন্দোলন হয়েছিল আপনারা জানেন, সেটা 384 দিন লাগাতার
ধর্ণা হয়েছিল, সেই ধর্ণার পরে নরেন্দ্র মোদী তা বাতিল করেন। এরপরে আমরা প্রত্যাহার করেছিলাম। প্রত্যাহারের পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী 9 ডিসেম্বর 2021 এটা লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে এই কৃষক আন্দোলনের যে অপূর্ণ দাবিগুলি তা মানা হবে। তার পরিপ্রেক্ষিতে গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা, যাকে সমর্থন জানিয়েছিল সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো, সেখানে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেড এবং ভেহিকেল প্যারেড এবং দেশের 500টি জেলাতে এই প্রতিবাদ সংগঠিত হয়। এরপরও দেখা যায় সরকার কোনো শব্দটুকু নেই। তাই এই পরিপ্রেক্ষিতে এই দুটি সংস্থা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত মোর্চা তারা বসে আগামী 16 ফেব্রুয়ারি দুটি পর্যায়ে কৃষকরা সংযুক্ত মোর্চার ডাকে গ্রামীণ ভারত বন্ধ আহ্বান করেছেন। তার লক্ষ্য হইল গ্রামীণ বাজার, মান্ডি, গ্রামীণ সমস্ত যে পরিকাঠামো, কৃষকরা পর্যন্ত জমিতে যাবেন না, ক্ষেত মজুর যারা চাষ করতে যাবেন না, সেইভাবে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক একই দিনে সংযুক্ত ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় ফেডারেশনগুলো তারা আহ্বান রেখেছেন শিল্প শ্রমিক, পরিবহন শ্রমিক এবং সরকারি কর্মচারীরা তারা আলাদা বলবেন তাদের কথা, অর্থাৎ সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে মোদী সরকারের এই শ্রমিক, কৃষক, কর্মচারী, পরিবহন ক্ষেত্রে যে শ্রমিকরা আছে তার বিরুদ্ধে এই যে অঘোষিত অত্যাচার, নির্যাতন চালাচ্ছেন তার প্রতিবাদে শ্রমিক ধর্মঘট হবে। এই দুটি আলাদাভাবে হবে, কিন্তু আমরা একসাথে ত্রিপুরাতেও যুক্তভাবে আমাদের যে সংগঠনগুলো আছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা, যে বিভিন্ন আমাদের কনস্টিটিউট বডি আমাদের রাজ্যের মধ্যে আছে, আমরা একসাথে বসেছিলাম। বসে আমরা ত্রিপুরায় কীভাবে এই কর্মসূচি প্রতিপালন করব এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে আহ্বান, এখানে আলাদা করে আহ্বানের প্রশ্ন আসছে না, আমরা কিভাবে এটা আমাদের রাজ্যে কার্যকরী করব এই সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে আমরা কেন্দ্রীয়ভাবে রাজ্যে বসেছি। এখন আগামী 31শে জানুয়ারির মধ্যে আমাদের 23টা যে প্রশাসনিক সাবডিভিশন আছে, প্রত্যেক জায়গাতে আমরা যুক্তভাবে বলবো, বসে সেখানে প্রত্যেক বিভাগের জন্য প্রোগ্রামগুলো তারা চকআউট করবেন। আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছি আমাদের প্রচার অভিযান 1 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার এই আমাদের প্রচার চলবে। বাজারে, হাটে, মাঠে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কারখানাতে, বিভিন্ন জায়গাতে প্রচারটা চলবে। তাতে আমরা লিফলেট বিলি করবো আলাদাভাবে, সংযুক্ত কিষাণ মোর্চা আলাদা একটা লিফলেট করবো আমরা কৃষকদের এই বিষয়গুলো নিয়ে, আর শ্রমিক সংগঠনগুলি তারা আলাদা এটি লিফলেট এবং পোস্টার আমরা করবো, যাতে আমরা ঘরে ঘরে যেতে পারি। আমরা আমাদের আবেদন থেকে সত্য হিসেবে কিভাবে তুলে ধরতে এগুলো করছেন। নতুন একটা কায়দা কৌশল পেয়েছেন, তথাকথিত জাতীয়তাবাদী স্লোগানকে সামনে আছে। জাতীয়তাবাদ এই সমস্ত বিষয়কে এনে এই বিভিন্ন মানুষের সমস্যা, কাজ এবং খাদ্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা চাই, শিক্ষা ব্যবস্থা চাই, এগুলি হাতে তুলে দিয়ে তিনি কি এই সমস্ত এগুলি নিয়ে মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিশেষ করে প্রাইম মিনিস্টার এই ভূমিকা দিচ্ছে। এবং প্রধানমন্ত্রী দেখবেন প্রতিনিয়ত উন্নত ভারতের চিত্র তুলে ধরার চেষ্টা করছেন, মিডিয়াদেরকে বাধ্য করছেন এটাকে প্রচার করে দেওয়ার জন্য। এবং সেখানে এই পরিস্থিতিতে আমরা মনে করি যে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে বুঝাতে চাই। এবং আগামী দিন যে একটা বড় ধরনের লড়াই আসছে, এই লড়াই প্রাথমিক পর্যায়ে যদি তারা তাদের পলিসি চেঞ্জ না করে, তাদের ইকোনমিক পলিসি যে সর্বাত্মক সর্বগ্রাসী যে আক্রমণ করছেন, এই আক্রমণের নীতি যদি তারা চেঞ্জ না করে, বাধ্য হয়ে দেওয়া নিশ্চয়ই কৃষক সংগঠনটা ভাববে। ট্রেড ইউনিয়নগুলো কিন্তু আমরা এখন একটা রাউন্ড ডিসকাশন হয়ে গেছে,
আমরা জেনারেলি পলিটিক্যালি কোনো স্লোগান তুলি না, কিন্তু ট্রেড ইউনিয়নগুলো এবার আলোচনা হয়েছে যদি ১৬ তারিখের মধ্যে কোনো পজিটিভ স্ট্যান্ড না দেখা যায়, বাধ্য হয়ে ট্রেড ইউনিয়নগুলো তখন বলবে যে কারণের নীতির জন্য আজকে গোটা দেশের মানুষ আক্রান্ত, সমস্ত অংশের মানুষ আক্রান্ত, সেই দেশের সরকারটা কি চেঞ্জ না করলে পলিসিকে চেঞ্জ করা যাবে। কাজে নীতিটাকে চেঞ্জ করার জন্য হয়তো আর শেষ পর্যন্ত এই স্লোগানদের দিকে ঠেলে দেবে, তার জন্য দায়ী দেবে বিজেপি সরকার এবং ট্রেড ইউনিয়নগুলো সেই ধরনের স্লোগান দিকে যেতে বাধ্য করবে তারা। আমরা আশা করি এই আন্দোলনে এই রাজ্যে জানেন গণতান্ত্রিক পরিবেশ নেই, কথা বলতে দেয় না এবং একটা অস্বাভাবিক পরিবেশ চলছে। এই পরিবেশের মধ্যে রাজ্যের মানুষের কাছে আমরা এপিল করবো, অনুরোধ করবো, আবেদন জানাবো, সাহসের উপর ভর করে এই ধর্মঘটে সামিল হন। যে আক্রান্ত, আপনারা ক্ষতিগ্রস্ত, নানা দিক থেকে আপনারা অসুবিধার মধ্যে আছেন, প্রতিবাদ করুন। প্রতিবাদী একমাত্র আপনাকে উন্নত ভবিষ্যৎ দিতে পারে, প্রতিবাদী একমাত্র আপনার পরিবারের নিরাপত্তা দিতে পারে। ঘরে বসে থেকে সেটা হবে না, তার জন্য চাই প্রতিবাদ। এই প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য রাজ্যবাসী সকলের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাবো এই যে শিল্প ধর্মঘটে সামিল হওয়ার জন্য। আর কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে বৈঠক বলেছি, হিট অ্যান্ড রান আপনারা জানেন এটাকে কেন্দ্র করে ট্রান্সপোর্টের যে অর্গানাইজেশন সারা ভারতবর্ষে টিমের মালিক সংগঠন তারা একসঙ্গে বসেছে, দিল্লিতে আলোচনা করেছে, মিটিং হয়েছে। সমস্ত ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসে তারা সেপারেটলি এই হিট অ্যান্ড রানের বিরুদ্ধে যে আইনটা তারা পাশ করিয়েছেন এটার বিরুদ্ধে দেশব্যাপী ১৬ তারিখ আলাদা ধর্মঘট ডেকেছেন। এটার নাম দিয়েছেন পরিবহন ধর্মঘট। এটা কিন্তু মালিক এবং শ্রমিক সব একাকার হয়ে গেছে, তারা একাকার হয়ে গেছে, আক্রান্ত সবাই। তার গাড়ি ব্যবসা গুটিয়ে নিতে হবে, গাড়ি ব্যবসা তো করতে পারবে না, এই অবস্থা তৈরি করেছে। কাজে এই যে মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, এটার বিরুদ্ধে মানুষও শিখে নেয়, যখন দেওয়া হবে ঠিক ঠিক যায় তখন আর কোনো রাস্তা কেনা আন্দোলনে তাকে নামতে হবে। একটা জিনিস রিসেন্টলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের হয়েছেন, যেটা ওপেন অ্যাক্রিজ লাইসেন্সিং পলিসি। এটা আরো ভয়ঙ্কর। এটা কি? এই যে ওয়েব সেক্টরটা মাটির নিচে তেল এবং খনিজ সম্পদ লুট করার জন্য আদানি আম্বানিদের আরামে কিনতে পারে, আরামে সংগ্রহ করতে পারে, কোনো বিধিনিষেধ থাকবে না, কোনো বাধা থাকবে না। মাটির নিচে তেল গ্যাস লুট করার জন্য কূপগুলি যেগুলো আছে সেই কূপগুলো নিয়ে নেওয়ার জন্য এই আইনটাকে সংশোধন করে এটা নোটিফিকেশন অলরেডি বেরি করে দিয়েছেন, টেন্ডারিং প্রসেস শুরু হয়ে গেছে। এতে করে আমাদের ওয়েব সেক্টরটাও বেসরকারিতে চলে যাবে। 91-এ প্রথম আমরা ধর্মঘট করে 1991 সালে উদারীকরণের বিরুদ্ধে ধর্মঘট করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে, দেশ শেষ হয়ে যাবে, বিশাল সমস্যা তৈরি হবে, দেশের স্বনির্ভর অর্থনীতি বিপর্যস্ত হবে, বেকার সমস্যার তীব্রতা বাড়বে, আমরা বলেছিলাম, কিন্তু মানুষ সবাই বিশ্বাস করবে। এরপরে এই 22টা ধর্মঘট হয়েছে। 2022 সালের লাস্ট ধর্মঘটটা যদি ধরি, 22টা ধর্মঘট, এই 22টা ধর্মঘটের পর আমাদেরকে বাধ্য করেছে 23তম শিল্প ধর্মঘটে যেতে, এবং আমরা বাধ্য হয়েছি। আজকে কৃষকরা গ্রামীণ ধর্মঘট ডেকেছে, শ্রমজীবীরা তখন একত্রে বসে 10টা ট্রেড ইউনিয়ন দিল্লিতে বসে একসঙ্গে বিএমএসকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আসো, কিন্তু বিএমএস এর লিডারশিপ আসেনি। তাদের যে ইউনিয়নগুলো আছে তাদের নেতারা বলেছে আপনারা ধর্মঘট ডাকুন, আমরা আন্দোলনের সঙ্গে দেবো। এবং এর আগে ধর্মঘটটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএমএস এর যারা ওয়ার্কার এরা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে, এবং সেখানে গিয়ে বাকি যে ট্রেড ইউনিয়নগুলো আছে সব কটা ট্রেড ইউনিয়ন ভারতবর্ষের একটা ঐক্যবদ্ধ মঞ্চে এসে তারা সিদ্ধান্ত নিয়েছেন দেশব্যাপী শিল্প ধর্মঘট। 56টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে, এবং এখানে গিয়ে ফেডারেশন যেগুলো আছে এই ফেডারেশনগুলো তারা সম্মিলিতভাবে বসেছে। তারা তাদের কিছু দাবি যুক্ত করে, এই যে দাবি এখানে দিয়েছেন যেটা কোর্টে বলছিল একটু আগে, এই দাবিগুলোর সঙ্গে তাদের নিজস্ব কিছু দাবি যুক্ত করে তারা নিজেরা আলাদাভাবে যার যার সেক্টর ওয়াইজ স্ট্রাইক ডাক দিয়েছেন। সবটা মিলে কিন্তু শিল্প ধর্মঘট, তারা আলাদাভাবে যার যার সেক্টর ওয়াইজ তাদের নিজস্ব দাবি, যেমন যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, তারপর অল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এই ধরনের যে সেক্টরগুলো আছে তারা সেক্টর ওয়াইজ তাদের কিছু দাবিকে যুক্ত করে সেখানে তারা স্ট্রাইকের দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বলবো যে খাদ্য নিরাপত্তা দিতে হবে সকলের জন্য, সিরিয়াস অবস্থা দেশে, ওই জিনিসপত্রের দাম কমাতে হবে সকলের জন্য, হাউজিং স্কিম, হেলথ কেয়ার তো হাসি খোড়া হয়ে গেছে, বেসরকারিতে এমনভাবে নিয়ে গেছেন, স্বাস্থ্য পরিষেবা সব ডকে তুলে দিচ্ছেন। আমাদের রাজ্যে তো আমরা দেখছি চিকিৎসা পরিষেবা নামে কিছু আছে, গরিব মানুষ বিনা চিকিৎসা মারা যাওয়ার কোনো পথ আছে। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা আমরা বলেছি। শিক্ষা বেসরকারিকরণ করে দিচ্ছে, ছাত্র আন্দোলন করছে,
আমরা বলেছি ভাই কেন আলাদা আন্দোলন, চলো একসঙ্গে। আমরা তাদেরকে ডিল করেছি, তোমরা ধর্মঘটে যাও 16 তারিখে, একই দাবিতে তোমরা তোমাদের শিক্ষার দাবিতে তোমরা ধর্মঘটে যাও, যুবকরা যাতে ধর্মঘটে যায় আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি। এটা এবং দেখা যাক, আমরা আশা করি এটা একটা ব্যাপকতা নেবে এবং ব্যাপকতা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেবে। এবং সাম্প্রদায়িক ফেসিলিটি শক্তির যে আকারটা আমাদের দেশে একটা চরম আকার নিয়েছে, এবং তার সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে এবং কর্পোরেট শক্তি। কি সুন্দর মিলন, এত সুন্দর মিলন দেশের মানুষ কখনো দেখেনি। কর্পোরেট যা বলছে সাম্প্রদায়িক শক্তি তা মানছে, সাম্প্রদায়িক শক্তি যা বলছে কর্পোরেট সেক্টর তা মেনে নিচ্ছে। এবং এই যে নেক্সাস, এই যে অশুভ আঘাত, এই অশুভ আঘাতের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেম দেশাত্মবোধ যারা আছে, দেশকে যারা ভালোবাসেন, সত্যিকারের এই দেশটাকে রক্ষা যারা করতে চান, তিনি কোন দলের বড় প্রশ্ন, কিন্তু আগে দেশটাকে রক্ষা করার জন্য মানুষকে বাঁচানোর জন্যই এই লড়াই, এই ধর্মঘট। এবং এই কারণেই দেওয়ালে পিঠে গিয়েছে, ধর্মঘটের সামিল হওয়ার কোনো পথ নেই, এবং এই কারণে রাস্তায় নেমে প্রতিরোধে সামিল হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা নতুন, সবাইকে ধন্যবাদ। শুরুতে যেটা বলবো, ধর্মঘট শখের জিনিস না, আমরা চটচট করে ডাকছি এরকম একটা ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা হয়, বাধ্য করেছে। শুনছিলেন বলছিল যে আলোচনা বসতে চায় না, কথা বলতে চায় না, এক ভঙ্গি করে। এত বড় আন্দোলন হয়েছে, শ্রমিকরা আন্দোলন করছেন, কৃষকরা আন্দোলন করছেন, সরকার তো বসতে পারতেন, কথা বলতে পারতেন, প্রতিশ্রুতি যা দিয়েছেন এগুলো অমান্য করেছে। উল্টো দিকে আমরা লক্ষ্য করছি নয়া উদারবাদী অর্থনীতিকে লাগু করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বোধহয় তাদের কি মানে নিজেদের সম্পর্কে বোধহয় একটু মানসিক দুর্বলতা তৈরি হয়েছে। সরকারটা আবার আসবে কিনা একটা মানসিক দুর্বলতা তৈরি হয়েছে। এই কারণেই একটু ব্যাপকভাবে গত কিছুদিন ধরে যা খুশি তা করতে শুরু করেছে, সব কিছু বিক্রি করে দাও এবং কিচ্ছু রাখবে না, এই জায়গাতে চলে যাচ্ছে। যেমন একটা লুটের বাহিনী দেশ যখন ছেড়ে চলে যায়, যেমন লুটপাট করে না, যে ঠিক অনেকটি স্টাইল ধরেছে আমার দেশের কেন্দ্রীয় সরকার। এবং তিনি তো ওনাকে নিজেকে সেলফ ডিক্লেয়ার করেছে রূপকার, দেশের রূপকার, নানা ধরনের ব্যাখ্যা তিনি দিচ্ছেন। কিন্তু ওনাকে আমরা কষ্ট করছি, 80 কোটি লোক এখন পর্যন্ত তার রোজগার নেই, খাদ্য সংগ্রহ করতে পারে না। এর জবাব কি দেবেন? এটা আমার বক্তব্য না, কিন্তু সমীক্ষা দিব। এটা যে এমন না যে সিআইটিউ করে বা কৃষক সভা করে বলে দিয়ে এসে বলছে, তা না। কিন্তু জবাব দিই, এই নিয়ে নতুন ভারত, এই নিয়ে উন্নত ভারতের চেহারা। 80 কোটি লোক, কেউ আদা পেটা খেয়ে, কেউ খেতে পারে না, তাকে গিয়ে সারা রাত্র ঘুমানোর কোনো স্কোপ থাকে না। কোথায় ঘুম আসবে যদি খাওয়া না থাকে? এই পরিস্থিতি দেশে এখন নিয়ে গেছে। এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা, এটা তো আরো পরিষ্কার, 125টা দেশে যদি সমীক্ষা করে ভারতবর্ষের স্থান হলো 111তম। লজ্জা থাকে? লজ্জা আছে কি? দেশের প্রধানমন্ত্রী কি করে বলছে যে একটা উন্নত ভারত তৈরি করেছেন এবং নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, অর্থনৈতিক ক্ষেত্রে পৃথিবী 3য় স্থানে চলে আসবেন, কৃষি ভিত্তিতে 3য় স্থানের কথা বলছেন। যে দেশে 80 কোটি মানুষ খেতে পায় না, আদা পেটা খায়, সেই মানুষগুলোর রোজগারহীন, সেই দেশের মানুষের জন্য তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে একটা উন্নত ভারত তিনি তৈরি করছেন। এই নিয়ে উন্নত ভারতের চেহারা। এবং দারিদ্রতা বাড়ছে, আমরা লক্ষ্য করছি। রিসেন্টলি রেগা যে কাজকর্ম করে গরিবদের কাজটা আসতে 60,000 কোটি টাকা ছাড়াই করে দিয়েছে। কি কাজ পাবে কোথেকে? এই ত্রিপুরার যে কাজ করেছে পয়সা পায়টা অনেকদিন যাবো। তো কি ব্যাপার? বড় লোকদের টাকা মুখ করে দিচ্ছেন, ট্যাক্সের টাকা, আর গরিবদের টাকা ছাঁটাই করছেন বাজেট থেকে। 60,000 কোটি টাকা ছাঁটাই করে দিয়েছে। এবং এখানে একটা রিসেন্টলি আমরা লক্ষ্য করলাম, ইনফোসিস, ঠিক আছে, আইটি সেক্টরে বড় কর্তা তিনি, তার কথা মানতে হবে, শুনতে হবে। ইনফোসিসের মালিক বলল যে আইনটাকে সংশোধন করে 70 ঘন্টা করে দাও, উইকলি 70 ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের। কোথায় সিদ্ধান্ত? 8 ঘন্টা কাজ, এটা তোমার অধিকার, এটা আইনও সিদ্ধান্ত। এবং 8 ঘন্টাকে অমান্য করে এখন 70 ঘন্টা দিয়ে যাচ্ছে। অলরেডি কর্ণাটক গভর্নমেন্ট এবং আরো কয়েকটা বিজেপি শাসিত রাজ্য তারা নোটিফিকেশন জারি করে দিয়েছে 70 ঘন্টা কাজের নির্ধারণ করার জন্য। এতে কি হবে? তার যে অ্যাক্সেস, অর্থাৎ 12 ঘন্টা উপরে কাজ হচ্ছে, তাতে অ্যাক্সেস ওয়ার্কটা, অ্যাক্সেস যে কাজটা করবে 4 ঘন্টা বিনিময়ে কিন্তু কিছু পাবে না। উল্টো যে বেকাররা কাজ পেতে এই জায়গাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো,
এই কাজটা তাদেরকে দিয়ে বেশি করে মুনাফার পাহাড় জমাবে। কার জন্য? আদানি আম্বানির জন্য, ইনফোসিসের কর্তাদের সুবিধা করে দেওয়ার জন্য, তার মুখে হাসি ফুটানোর জন্য। এই চরম অমানবিক এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, যেটা আইনগত সিদ্ধান্তের বিরোধী। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে তাদের সিদ্ধান্তের বিরোধী। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, উন্নত দেশগুলোর কথা বড়াই করে সেই সমস্ত দেশে কত 36.7, 36.8, ম্যাক্সিমাম 37, 36, 38 মধ্যে লোকে জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, আমেরিকা উইকলি কাজ করতে হবে। আর আমার দেশে কাজ করতে একটা ওয়ার্কারের এখন এভারেজে 50 থেকে 60 ঘন্টার মতো, এটাকে বাড়িয়ে এখন 72 ঘন্টা নিয়ে যাচ্ছে। তো কাজ পাবে কোথায়? বেকার তো কর্মসংস্থান হবে না। এগুলো কি করবে? আমার শ্রমটাকে লুট করে নিয়ে লুটেরাতে সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা তারা করছে। এবং এখানে তিনি উল্টো দরিদ্র ভারতে সুযোগ নিয়ে ইসরায়েল হানাদা এবং এদের দেশে 42,000 শ্রমিকদেরকে অফার দিয়েছেন, তোমরা ইসরায়েলে যাওয়া কাজ করেছেন। তারপর লজ্জা থাকা উচিত যে ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত, ইসরায়েল গাজা ভূখণ্ডের উপর আক্রমণ সাধিত করছে, ভারত সভ্যতার বিরুদ্ধে তাদেরকে গিয়ে সাহায্যের ভূমিকা নিচ্ছে। এবং এখানে মজুরি অস্বাভাবিকভাবে শ্রমদিক দিয়ে কমে গেছে। কল্পনাই করে দেবে, মজুরি বাড়তির কথা, মজুরি কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এই অবস্থা চলছে। আমরা বলছি শ্রমকোড বাতিল করো, শ্রমকোডের সুযোগ নিয়ে এগুলো তারা করছে। বেসরকারিকরণ তো লাগামহীনভাবে চলছে। বিদ্যুৎ আপনারা জানেন বেসরকারিকরণের প্রসেস শুরু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের করেছে। এখন আইনটা পাস করাতে পারেনি কৃষক আন্দোলন